সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুন আনতে পান্তা ফোরানোর দশা। ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখত সব সময়। নিজের বাচ্চাকেও যে একটি টি শার্ট পর্যন্ত কিনে দিতে পারত না, সেই ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে, আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হওয়ার গল্পটি। 19 মার্চ 1992, বোম্বে শহর। সকালের আলো ফোটার সাথে সাথেই ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়াক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসারেরা তার রাস্তা আটকে দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রয় ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগাদা ব্যাংকে চলে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকে চাকরি করত। 2 দিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। যাই হোক, খুব সকাল হওয়ার কারণে ব্যাংকের কার্যক্রম এখনো শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রায়কে জিজ্ঞেস করে তার অপরাধটা কি। লক্ষণ রায় বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটিজ এবং ব্যাংকের রিসিট ফ্রড করা, এই আর কি। ভাস্কর অফিসারের কথায় আর কোনো প্রতি উত্তর দেয় না। সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে বলে। এই সময় ভাস্করের কাছে তার ওয়াইফের কল আসে এবং তাকে জানায় সিবিআর এর লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর তার ওয়াইফকে তাদের কোঅপারেট করতে বলে। তো এখন কথা হচ্ছে, এই যে ভাস্কর চুপচাপ আছে, আসলে এর কারণটা কি? সে কি আসলেই অপরাধী? সেটা জানতে হলে আমাদের আরো 3 বছর পেছনে যেতে হবে। তখন ছিল 1989 সাল। ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা আর ব্যাংক লোন ছিল 36,000 টাকা। সেই সাথে টুকটাক দাঁড়বাকি তো ছিলই। ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত ডেডিকেটেড ছিল। সে 3 বছরে 3 বার সেরা এমপ্লয়ি হওয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে। আপাতত তার টার্গেট এমআরএম হওয়ার, কারণ 1 মাস পরে বর্তমান এমআরএম রিটায়ার্ড করবে। ভাস্করের ধারণা ওনার রিটায়ার্ডের পরে এই পথ সেই পাবে। ভাস্কর আরো একটি জিনিসের উপরে খুব ইন্টারেস্টেড, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়িটি। এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি। গাড়িটা যার ছিল সে এটা লোন পরিশোধ করতে পারেনি, তাই ব্যাংক গাড়িটা সিজ করে এখানেই ফেলে রেখেছে। ভাস্কর রোজ এই গাড়িটা দেখে এবং ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারতো, কিন্তু তার আগে তো নিজের নেওয়া লোনগুলো তার শোধ করতে হবে, তা না হলে এমন স্বপ্ন দেখা একদমই বৃথা। যাই হোক, বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারতো না, তাই সে একটি সাইড ইনকামের পথ বের করে ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত, আর এভাবেই এক্সট্রা কিছু টাকা তার ইনকাম হয়ে যেত। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভিতর দিয়ে যাওয়ার সময় অনেক মানুষই ভাস্করের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায়। ভাস্কর আসলে তাদের আজ দিব কাল দিব বলে কোনো রকমে দাবিয়ে রাখতো। এতগুলো চোখে ফাঁকি দিয়ে শেষমেশ সে বাড়িতে পৌঁছায়। ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি একসময় চার্টার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। রিটায়ারমেন্টের পরে সে বন্ধুর সাথে একটি ব্যবসা শুরু করে, কিন্তু ওনার বন্ধু ওনাকে ধোঁকা দিয়ে সব টাকা মেরে দেয়। এরপর থেকে সে আর কারোর সাথে তেমন ভাবে কথা বলেন না, ঘর থেকেও উনি আর বের হন না। ভাস্করের মা ছোটবেলাতেই মারা গেছে। তার একটি ভাই আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং একটি বোন যে ডিগ্রি কলেজে পড়ছে। এছাড়াও ভাস্করের একজন ওয়াইফ এবং একটি ছেলে রয়েছে। এই নিয়েই ভাস্করের ফ্যামিলি। এদেরকে নিয়েই কোনো রকমে কষ্ট করে তার দিন পার হচ্ছে। তো যাই হোক, আজ রাতে ভাস্করের শালার
ছেলের জন্মদিন ছিল, এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হচ্ছিল। ভাস্করের ওয়াইফ সুমতি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া দরকার, কিন্তু ভাস্করের কাছে গিফট কেনার মতো কোনো টাকা ছিল না। আবার আত্মীয়র বাড়ির অনুষ্ঠান, খালি হাতেও তো তারা আর যেতে পারবে না। তাই তারা বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটা গিফট হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও সে তেমন সম্মান পেত না, কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না, কেমন যেন তাকে এড়িয়ে যেত সবাই। ভাস্করের জন্য তার ওয়াইফও সেখানে তেমন কোনো সম্মান পেত না। সুমতির মা চায় সে যেন ভাস্করকে ছেড়ে দেয়, উনি সুমতির আবারও বিয়ে দিবে। মায়ের মুখে এমন কথা শুনে সুমতি অনেক আপসেট হয়। এরপরেই সে আরেকটা আপসেট হওয়ার মতো ঘটনা ফেস করে। জন্মদিনের কেক কাটার পরে সুমতির বাবি বাচ্চাদেরকে কেক কেটে দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। সে কার্তিককে একটি ছোট পিস দেয়। কার্তিক একটি বড় পিস চাইলে সে কার্তিককে বলে, তুমি এতটুকুই ডিজার্ভ করো। আড়াল থেকে দৃশ্যটা দেখার পরে সুমতি অনেক রেগে যায়। সে তখন কার্তিক আর ভাস্করকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে তারা একটি ক্যাফেতে আসে। কার্তিকের তখন খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টি বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে 2টি বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পেরে 2টার দাম দিয়ে 3টি বার্গারই তাকে দেয়। খাবার পেয়ে কার্তিক অনেক খুশি হলেও সুমতি অনেক আপসেট হয়েছিল। এরকম অভাব, দুর্দশা, অপমান, তাচ্ছিল্য তার আর ভালো লাগছিল না। ভাস্কর তাকে ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে। এবারের মতো সে কোনো রকমে সুমতিকে শান্ত করে নেয়। পরের দিন অফিসে যাওয়ার পরে ভাস্করের কাছে অ্যান্টনি নামের একজন লোক আসে। এই লোকটা গতকালও লোনের জন্য এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবুও লোকটা তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। সাম্বা তখন উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনির ইলেকট্রনিক পার্টসের ব্যবসা আছে। সে মালয়েশিয়া থেকে 30টি টিভি আনিয়েছিল, এগুলোর দাম 2.5 লাখ টাকা। তো যে জাহাজে টিভিগুলো আসার কথা সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল সে অ্যাডভান্স 50,000 টাকা দিবে এবং মাল ডেলিভারির পরে বাকি 2 লাখ টাকা সে পরিশোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেঁকে বসেছে। সে বলেছে তাকে পুরো টাকা পরিশোধ করলে তবেই সে তাকে ডেলিভারি দিবে, তা না হলে টিভিগুলো নিলামে বিক্রি করে দেবে। তো এই জন্যই অ্যান্টনির লোনের প্রয়োজন। সাম্বা তখন ভাস্করকে বুদ্ধি দেয়। ভাস্করের শালা কনস্ট্রাকশন কাজে প্রচুর টাকা কামিয়েছে, সে যদি 2 লাখ টাকা ম্যানেজ করে অ্যান্টনিকে দেয় তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা তেমনি দামও বেশি। অ্যান্টনির টিভিগুলো বিক্রির পরে লাভের একটি অংশ ভাস্কর এবং সাম্বাকেও দিবে। ভাস্কর অ্যান্টনি এবং সাম্বার প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলে না। সে ভেবে দেখবে জানিয়ে আপাতত অ্যান্টনিকে সেখান থেকে বিদায় করে। পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছিল, তখন তার এক পাওনাদার পাটেল ভাই তাকে আটকায়। এই লোক ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সে ভাস্করের সাথে খুব খারাপ ব্যবহার করে, ভাস্করকে অপমান করে তার স্কুটারটা নিয়ে সে সেখান থেকে চলে যায়। স্কুটার না থাকায় সে ট্যাক্সিতে করে অফিসে যাবে এমন প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়া ছিল না, তাই দৌড়ে সে অফিসে যায়। অফিসে গিয়ে সে আরো একটি শক খায়। তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে। এটা নিয়ে ভাস্কর খুবই আপসেট হয়ে পড়ে। এরই মধ্যে সাম্বা একটি রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে এজিএম স্যার সুধীরের কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর ছাড়া আর কাউকেই রেফার করা হয়নি। এটা দেখে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করে। তখন এজিএম স্যারও রেগে যায় আর বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয় এটা সে জানে। তিনি জিএম স্যারের কাছে এই ব্যাপারে কমপ্লেন করবেন।
এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায়। চাকরি বাঁচাতে সে এজিএমের পা ধরে কান্নাকাটি শুরু করে। শেষে অফিসের অন্যদের সুপারিশে এজিএম এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। তবে এই ঘটনা থেকে ভাস্কর এটাই শিক্ষা পায়, ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টিকা যাবে না। সে আবার ভিন্ন পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিকে টাকা দিতে দেখে সাম্বা তখন জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল। ভাস্কর বলে সে ব্যাংকের বোল্ট থেকে এই টাকাটা নিয়েছে। সাম্বা ভয় পেয়ে যায়। এই কথা জানাজানি হলে চাকরিটা তো যাবেই, সাথে জেল জরিমানা তো আছেই। এছাড়াও ভাস্করের মতো সৎ মানুষের এরকম কাজ মানায় না। ভাস্কর বলে 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেক আপ করতে নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস দিতে হবে। অথচ তার কাছে বাড়ি ফেরার মতো কোনো টাকা নেই। দেয়ালে যখন পিঠ ঠেকে গিয়েছে তখন আর সততা দিয়ে কি হবে। তাই এখন ভাস্কর সব ধরনের রিস্ক নিতেই রাজি আছে। তো যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভিগুলো বিক্রি করে যা লাভ হবে তার 20% শেয়ার তাকে এবং সাম্বাকে দিতে হবে। অ্যান্টনি তখন ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনির 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও তার আসার কোনো নাম গন্ধ নেই। তাই ভাস্কর তখন অনেক উল্টাপাল্টা কথা ভাবতে শুরু করে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে এসেছিল। তখন সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। ভাস্কর দ্রুত বাইরে গিয়ে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্কর দেহে যেন প্রাণ ফিরে পায়। অ্যান্টনি ভাস্করকে লোনের 2 লাখ টাকা ফিরিয়ে দেয়, পাশাপাশি 50,000 টাকা লাভের শেয়ারও দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2.5 লাখ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনির সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে। লাভের টাকা নিয়ে সে পাটেলের কাছে চলে যায় এবং তার ধার পরিশোধ করে নিজের স্কুটারটা ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপর থেকেই ভাস্করের জীবনের পালাবদল শুরু হয়ে যায়। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে সেটা মাত্র 12,000 টাকায় পাওয়া যায়। যদি অর্ডার বড় থাকে তাহলে 8,000 টাকাতেও পাওয়া যাবে। কিন্তু ইন্ডিয়ায় আনার সময় ট্যাক্সের জন্য টিভিগুলোর দাম বেড়ে যায়। তো তারা পোর্টের কাস্টম অফিসারদের ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসেবে নিয়ে আসে তাহলে তাদের আর ট্যাক্স লাগবে না, আর এইভাবেই তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের অনেক ভালো লাগে। তাই সে নিয়মিতভাবে ব্যাংকের বোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে। আবার পরের দিন সেই টাকা বোল্টের জায়গা মতো সে রেখে দেয়, ফলে তাকে কেউ ধরতেও পারে না। আবার পাশাপাশি সে মোটা অঙ্কের টাকা লাভও করতে থাকে। এইভাবেই অল্প সময়ের ভেতরে ভাস্কর তার ধারের সব টাকাগুলো পরিশোধ করে দেয়, পাশাপাশি তার অবস্থারও উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির অনেক সন্দেহ হয়। সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ভাস্কর বলে ব্যাংক থেকে লোন নিয়ে সে সাম্বার সাথে একটি বিজনেস শুরু করেছে। সেই বিজনেস থেকে সে অনেক লাভও পাচ্ছে। ভাস্করের কথা সুমতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয়ে যায়। ভাস্কর তখন সুমতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য, কিন্তু সুমতি তাকে বলে এই টাকা দিয়ে সে তার ছেলে কার্তিকের অনেক বড় করে জন্মদিন পালন করতে চায়। তারা কোনোদিনও বড় করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি। তো তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনে ইনভাইট করে। তারা এতটা ধুমধাম করে জন্মদিনের আয়োজন করে যে সবার একদম তাক লেগে যায়। তো এই পার্টিতে অ্যান্টনিও এসেছিল। ভাস্কর, সাম্বা, অ্যান্টনি একসাথে টেবিলে বসেছিল। অ্যান্টনি তাদের জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। তার ছেলে চায় সেও যেন আমেরিকাতে চলে যাক, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। তার যা পুঁজি ছিল সব তার ছেলের পড়াশোনার পেছনে সে খরচ করে ফেলেছে। তাই আমেরিকাতে যাওয়ার আগে সে একটি বড় পুঁজি নিয়ে আমেরিকাতে যেতে চায় এবং সেই টাকা দিয়ে আমেরিকাতে সে একটি বিজনেস শুরু করতে চায়। সে ভাস্করকে নতুন একটি আইডিয়া দেয়। আগামী শনিবারে দুবাই থেকে 3টি ফরেন গাড়ি আসছে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ
করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে এই গাড়িগুলোর যা চাহিদা তাতে তারা কয়েক গুণ বেশি টাকায় এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালো ছিল, কিন্তু একসাথে 10 লাখ টাকা ব্যাংকের বোল্ড থেকে ম্যানেজ করা মোটেও সহজ ব্যাপার না। তাই ভাস্কর তেমন একটি আগ্রহ দেখায় না। পার্টি শেষ করে রাতে ঘরে গিয়ে দেখে আজকে সবাই অনেক বেশি খুশি। এরই মধ্যে কার্তিক খুশিতে যেন কাঁদতে শুরু করে। সে বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখতো, তারা তাকে খোঁটা দিয়ে বলতো কার্তিক সবসময় আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খেতে আসে, ওর জন্মদিনে কখনো সে আমাদের কেক খাওয়ায় না। আজ নিজের জন্মদিনে সে বন্ধুদের কেক খাওয়াতে পেরে কার্তিকের মনের সব বেদনা দূর হয়ে গেছে। কার্তিক সবসময় তার নানা বাড়িতে একই টি শার্ট পরে যেত, তাই তার মামাতো ভাই তাকে খোঁচা দিয়ে বলতো তোর বাবা কি তোকে আর টি শার্ট কিনে দিতে পারে না, সব সময় একই জিনিস পরে আসিস। আজ কার্তিকের গায়ে কোট প্যান্ট দেখে মামাতো ভাইয়ের কথাই যেন বন্ধ হয়ে গিয়েছিল। তাই কার্তিক বাবা মায়ের কাছে প্রমিস করে এখন থেকে সে আর তাদের অবাধ্য হবে না। ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর আবারও নিজের মত পাল্টায়। সে তখন ভাবে এদের খুশি রাখা আমার দায়িত্ব, আর এই জন্যই তাকে আরো টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবারে 10 লাখ টাকা ম্যানেজ করে দিবে। তো শনিবারে ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলা বিপদ সামলিয়ে 10 লাখ টাকা বের করে এনে অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি কেনাটা ছাড়িয়ে নেয়, কিন্তু এরপরেই তারা বড় একটি সমস্যায় পড়ে যায়। তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের কাছে ধরা পড়েছে। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নেই। তারা তিনজনই মহা বিপদে পড়ে যায়। কাল রবিবার ব্যাংক বন্ধ, পরশু সোমবার ব্যাংক খুলবে, আর সোমবারে ভাস্করকে ব্যাংকের বোল্টে জায়গা মতো টাকাটা রাখতে হবে, তা না হলেই খেল খতম। ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে এসব গাড়ি কেনার লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজ খবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে এই গাড়িগুলো কিনবে। তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে 2টা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা ইম্পোর্টেড কার নিয়ে কখনোই চেকপোস্ট পার হতে পারবে না। তাই ভাস্কর একটি প্ল্যান খাটায়। প্রথমেই তারা গাড়িতে সরকারি ফেক নাম্বার প্লেট বসায়, তারপর 3জন ফকিরকে মন্ত্রীদের মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগাল ভাড়া করে তাকে মডেল সাজায়। এভাবেই তাদেরকে গাড়িতে নিয়ে ভিআইপি পরিচয় দিয়ে 2টি পুলিশ চেকপোস্টকেই ফাঁকি দিয়ে তারা গোয়ায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িতে 20 লাখ টাকা লাভ করে। ভাস্কর এই লাভের টাকা থেকে 1 লাখ করে ফকিরদের এবং কলগারকে দিয়ে দেয়। বাকি টাকা সে অ্যান্টনি এবং সাম্বা ভাগ করে নেয়। তো যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। এরপর ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটা ড্রেস টাকার ব্রিফকেসে ভরে নেয়। এরপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসেই ভাস্কর টেনশনে পড়ে যায়। সে খেয়াল করে দেখে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর তখন ভাবে হয়তো তার এই বোল্ট থেকে টাকা নেয়ার খবরটা সবাই জেনে গেছে। ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে এবং এরপর জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং এজিএম এবং এআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত। তাদের এই স্ক্যামের জন্যই তাদেরকে পুলিশ ধরতে এসেছে। এটা শোনার পরেই ভাস্কর কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এত ঝামেলার মাঝেও সে এক ফাঁকে ব্রিফকেসের টাকাগুলো বোল্ডে রেখে দেয়। এর ঠিক একটু পরেই ভাস্করের ব্রিফকেসটা জিএম এর নজরে আসে। জিএম স্যারের ভাস্করের উপরে সন্দেহ হয়। তিনি ভোল্ট ম্যানেজারকে বোল্ডের গত দিনের কালেকশন চেক করার নির্দেশ দেন আর ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে। বোল্ট ম্যানেজার তাকে জানায় টাকার অ্যামাউন্ট ঠিক আছে। ভাস্করও ব্রিফকেস খুলে দেখায় সেখানে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। জিএম এবার নিশ্চিন্ত হয়ে চলে যায়। এই ঘটনার পরে ভাস্কর ভাবে সে এসব অপরাধ জগৎ ছেড়ে দেবে। সে নিজের সিদ্ধান্ত
তো সাম্বাকেও জানায়। কিন্তু সাম্বা এরকম গরিব জীবন কাটাতে চাচ্ছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজে একটি বিজনেস শুরু করে। আর ভাস্কর গুণে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। সে টাকাগুলো পরিবারের সদস্যদের নামে আলাদা আলাদা করে জমিয়ে রাখে। কিন্তু এরই মধ্যেই তার ভাইয়ের লন্ডনের একটি কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এমবিসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য মোট 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে শুরু করেছিল ঠিক সেখানেই আবারও ফিরে আসে। তো যাই হোক, জিএম এবং এমআরএম এ ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ব্যাংকে যেহেতু 2টি পোস্ট খালি হয়ে গিয়েছিল, তাই জিএম এর রেফারে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টের প্রমোশন দেয়। যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড খুবই ভালো ছিল, তাই তাকেই এই পদের জন্য মনোনীত করা হয়। ভাস্করের বেতন 6,000 থেকে একদম 19,500 হয়ে যায়। সাথে তো অন্যান্য বোনাস আছেই। ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে তখন জিজ্ঞেস করে তার আরো কোনো চাওয়া আছে কিনা। ভাস্কর তখন বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হেসে গাড়িটা তাকে দিয়ে দেয়। এজিএম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হর্ষা মেহরা। বলা চলে হর্ষা মেহরা তাদের ইলিগাল ক্লায়েন্ট। এখানে ব্যাংকে একটি সিন্ডিকেট আছে। আমাদের সাধারণ পাবলিকের যেমন লোনের প্রয়োজন হয়, অনেক সময় ব্যাংকেরও লোনের দরকার হয়। তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন নেয়ার প্রয়োজন হয়। কিন্তু আইন অনুযায়ী এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লোন দেয়া নেয়া একদমই নিষিদ্ধ। তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাদের দেয় এবং ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবেই যখন লোন পরিশোধের সময় হয়, তখন আবার তারা সেম প্রসেসে ব্যাংকের টাকা পুনরায় পরিশোধ করে দেয়। তো এই হর্ষা মেহরাই হলো সেই ব্রোকার। সে মাগাদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে। তো যাই হোক, হর্ষার হয়ে তার সব টাকা আদান প্রদান, কাগজপত্র সবকিছুর দেখাশোনা সুরজ নামের একজন করত। সুরজ ভাস্করের কাছে আসে ব্যাংকের লোন চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। সুরজ তখন বলে তাদের লোন পরিশোধ করতে আরো কিছুদিন লেট হয়ে যেতে পারে। তাই ভাস্করকে ঘুষ হিসেবে একটি দামি ঘড়ি দেওয়ার প্ল্যান করে। কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে 14 দিনের একদিনও যেন লেট না হয়। নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফেরত দিতে আসে। সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর হর্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা হর্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয়, সেই টাকা হর্ষা আরো একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আর এইভাবেই তারা নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয়, স্টেটমেন্টে সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই। অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করতে যায়। কিন্তু এই লোক তো আগে থেকেই হর্ষার কাছে বিক্রি হয়েছিল, তাই সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। ভাস্করের মনে তখন প্রশ্ন আসে, হর্ষা তাহলে ব্যাংক লোনের টাকা দিয়ে কি করে? ভাস্কর তখন খোঁজ খবর নিয়ে জানতে পারে হর্ষা শেয়ার বাজারে একটি বড় সিন্ডিকেট চালায়। সে প্রথমে কোনো একটি কোম্পানির সব শেয়ার কিনে নেয়। এরপর তার লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ প্রাইসে কেনায়। পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায়, তখন সেই সবগুলো শেয়ার একসাথে বিক্রি করে দেয়। আর এইভাবেই সে প্রতিবারে প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে সবটা জানিয়ে দেবে। পরে সে উপলব্ধি করে চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিয়ে তার কি লাভ, তার যেটাতে লাভ হবে সেটাই তার করা উচিত। এই জন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয় সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে, তার বিনিময়ে ভাস্করকে যেন
1% কমিশন দেয়। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে এবং বিক্রি করবে সেসবের ইনফরমেশন ভাস্করকে একদিন আগেই জানাতে হবে। উপায় না পেয়ে সরোজ ভাস্করের শর্ত মেনে নেয়। এরপর থেকেই ভাস্করের উন্নতির দুয়ার আবারও খুলে যায়। তার কাছে বান্ডিল বান্ডিল টাকা আসতে শুরু করে দেয়। সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনের 25 লাখ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকারের কাছে থাকলে যে কেউই সন্দেহ করবে। তাই এই কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ার টাকাগুলো লটারির টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটি লটারির কোম্পানির কাছে যায়। এরপর 25 লাখ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারির কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরের দিন পত্রিকায় নিজের লটারি নাম্বার চেক করে ভাস্কর এমন একটি অ্যাক্টিং করে যেন সে ভাগ্যক্রমে 25 লাখ টাকার লটারি জিতে গেছে। এভাবেই সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় যে সে লটারি থেকেই 25 লাখ টাকা পেয়েছে। এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর 17 লাখ টাকা পেয়ে যায়। এরপরে সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। এরপরে সেই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে সকল ইনফরমেশন নিত এবং সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং করত। এইভাবেই সে এক সপ্তাহে এই 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। তো এইটাই ছিল ভাস্করের পরলোক হওয়ার গল্প। এদিকে অফিসার লক্ষণ রায় ভাস্করের অ্যাকাউন্ট চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। অ্যামাউন্ট দেখে তার মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যি 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছিল। তবে সে আরো একটি জিনিস খেয়াল করে, ভাস্কর আবার একদিনেই 69 লাখ টাকা খরচ করেছে। লক্ষণ রায় জিজ্ঞেস করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। তখন ভাস্কর তাকে জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ের শপিং করার জন্য তারা একটি দোকানে ঢোকে। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক এবং কর্মচারীরা তাদের তেমন পাত্তা দিচ্ছিল না। তারা তাদেরকে অসম্মান করছিল। আর এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায়। সে তখনই ওই দোকান থেকে বেরিয়ে যায় এবং সব টাকা সে ব্যাংক থেকে তুলে আনে। সেই টাকা দিয়ে সে প্রথমে একটি দামি গাড়ি কিনে, দামি জামা কাপড়, ঘড়ি এবং জুতো কিনে সেগুলো পরে আবারও সে ওই দোকানের সামনে এসে ভিআইপি গেট আপে গাড়ি থেকে নামে। এরপর সে দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয়। আগের বার যারা ভাস্করের সাথে ঠিকমতো কথা বলছিল না, এবার তারা তাদেরকে তোষামোদে একদম ভরিয়ে ফেলে। আর মূলত এইভাবেই ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে। তো যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগ্যাল টাকা ছিল সব টাকাই ফুরিয়ে যায়। তো এর পরের বার সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে ভাস্কর আবারও আনোয়ারের কাছে যায়। আনোয়ার তাকে বলে 3 মাস পর পর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে। তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাইরে হুন্ডি করে পাঠিয়ে দিবে। এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পারচেজের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে। কিন্তু এই জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। সমীরের অনেকদিন ধরেই একটি খাবারের রেস্তোরাঁ দেওয়ার ইচ্ছে ছিল। ভাস্কর এবার এই সুযোগটা কাজে লাগিয়ে দেয়। সে সমুদিকে একটি খাবারের শপ বানিয়ে দেয়। সেই শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে অ্যাকাউন্টের সব কালো টাকা সাদা করতে থাকে। এভাবেই সে ব্যাপক পরিমাণে টাকা কামিয়ে নিতে থাকে। সে বড়লোক থেকে আরো বেশি বড়লোক হয়ে যেতে থাকে। ফলে তার আচরণেও অনেক বেশি চেঞ্জ চলে আসে। তার ব্যবহার আচরণ অনেক বেশি রোড হয়ে যায়। সে তখন সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে, প্রচুর পরিমাণে ড্রিঙ্কসও করা শুরু করে। এই নিয়ে সুমতির সাথে তার মন কষাকষিও শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার আরো একটি ঘটনা ঘটে যায়। কাটারি ব্যাংকের এজিএম হরিহরণ ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিহরণকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত 90 কোটি টাকা লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরের মাথা তো নষ্ট হয়ে যায়।
সে ভাস্করের কাছ থেকে লোনের বিয়ার স্টেটমেন্ট চেক করে বলে এগুলোতে সে সই করেনি, তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে লোন ওঠানো হয়েছে। হরিহরন একদম হতাশ হয়ে পড়ে। এত বড় অ্যামাউন্ট, এই কথা যদি বাইরে বের হয় তাহলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদমই ভেঙে পড়বে। আতঙ্কে হরিহরন তখনই হার্ট অ্যাটাক করে। ভাস্কর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়, কিন্তু তাকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সে ভাবতে থাকে একদিন তো তারও এমন পরিণতি হতে পারে। সে তখন ভাবে সে এসব দুর্নীতি ছেড়ে দিবে কিনা। এরই মধ্যে সে আর একটি ঘটনার সম্মুখীন হয়। ভাস্কর তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ভাস্করের শালার রিসেন্টলি ব্যবসায় লস খেয়ে নাজেহাল অবস্থা। তার ইমার্জেন্সি 50 লাখ টাকার প্রয়োজন। সুমতির মা এবং ভাবি সুমতিকে অনেক রিকোয়েস্ট করছিল সে যেন ভাস্করকে বুঝিয়ে তার ভাইয়ের জন্য 50 লাখ টাকা ব্যবস্থা করে দেয়। তখন সুমতি তাদেরকে বলে এটা ভাস্করের টাকা, ভাস্কর টাকাটা দিবে কি দিবে না এটা একান্তই ভাস্করের ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সুমতির তার মায়ের সাথে একটু তর্কাতর্কি হয়ে যায়। তর্কের এক পর্যায়ে সুমতির মা তাকে খোঁটা দিয়ে বলে আমি তোকে হোমমেড ফুডের বিজনেসের প্ল্যান দিয়েছিলাম বলেই তোরা ইনকাম করে খেতে পারছিস। এই কথাটা সুমতির অনেক খারাপ লাগে। সে তখনই ফিরে গিয়ে তার দোকানটা ভেঙে ফেলে এবং ব্যবসা বন্ধ করে দেয়। বাড়ি ফিরেও ভাস্করের সাথে তার অনেক ঝগড়া হয়। সুমতি এই নতুন ভাস্করকে একদমই অ্যাকসেপ্ট করছিল না। সে পুরনো সাদামাটা ভাস্করকে পুনরায় ফেরত যাচ্ছিল। তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে এবং ভাস্করকে ওনার রুমে ডাকেন। ভাস্করের বাবা অনেকগুলো পে বিলের রিসিট ভাস্করকে দেখায়, যেগুলো সুমতির দোকানের পে বিলের ডকুমেন্ট। ভাস্কর এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করলে তিনি তখন বলেন আমি একসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসের টাকা, এসব হলো মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুবই ডেঞ্জারাস একটি গেম। এক সময় টাকা কামানো পরিবারের চাহিদা মেটানোর জন্য ছিল, কিন্তু এখন তোর টাকার লোভ লেগে গেছে, নেশায় পরিণত হয়ে গেছে। তোর টাকা কামানো আর দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী, তাই তুই এই পথ থেকে সরে যা। বাবার কথা আমলে নিয়ে ভাস্কর বেরিয়ে আসে এবং দেখতে পায় সুমতি তাদের সব কথাবার্তা শুনে ফেলেছে। এতে তাদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। তো এরপর ভাস্কর সিদ্ধান্ত নেয় সে সকল রকমের অন্যায় কাজ ছেড়ে দিবে। এই জন্যই প্রথমে সে তার ট্রেডিং কোম্পানি বন্ধ করে দেয়। পরের বার যখন সরোজ হার্ষার লোনের পেপারস নিয়ে আসে, ভাস্কর সেই পেপার ছিঁড়ে ফেলে এবং সরোজকে সেখান থেকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চায়। ভাইকে লন্ডনে বাড়ি কেনার জন্য টাকা পাঠায় এবং বোনের নামে 2টি বাড়ি লিখে দেয়। তার শালাকেও সে 50 লাখ টাকা দেয়। পাশাপাশি সে তার শালাকে বলে তার আর এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার এই লাভের 10% টাকা যেন সে সাম্বাকে দেয়, কারণ সাম্বা ব্যবসায় লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। পাটেলের বাইক একবার ভাস্করের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল, সে পাটেলের বাইক ভেঙে ফেলেছিল। এবার সে পাটেলকেও সরি বলে সে তাকে একটি নতুন বাইক কিনে দেয়, এমনকি তার সবচেয়ে প্রিয় মারুতি গাড়িটাও অন্য একজনকে গিফট করে দেয়। এভাবেই ভাস্কর তার পাপের প্রায়শ্চিত্ত করে। এর ফলে সুমতির সাথেও তার মন কষাকষি একদম ঠিক হয়ে যায়, কিন্তু তার এই ভালো হয়ে যাওয়া সবাই মেনে নিতে পারেনি। হার্ষার লোন অ্যাপ্রুভ না হওয়ায় জিএম স্যার ভাস্করকে ডেকে পাঠায় এবং লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে। তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। ভাস্করের এমন সিদ্ধান্তে অফিসের সবাই অবাক হয়ে যায়। তাছাড়াও অফিসের সবাই ভাস্করকে অনেক পছন্দ করত, তাই তার চলে যাওয়ায় সবাই অনেক আপসেট হয়ে পড়ে। আর চাকরি ছাড়ার 2 দিন পরেই মানে আজকে সকালে সিবিআই অফিসারেরা ভাস্করকে তুলে নিয়ে আসে। তো এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটা সমস্ত কাহিনী। এবার দেখা যাক এরপরে তার সাথে আর কি কি ঘটে। সিবিআই অফিসার লক্ষণ রায় ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে।
করেছে, তাই তারা ভাস্করের উপরে মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না। তবে ইনকোয়ারির জন্য তারা ভাস্কর আর সমুদ্রের ব্যাংকের ট্রানজাকশন স্টেটমেন্ট আইটি আর ইডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়ে তাদের অ্যাকাউন্ট চেক করতে পারবে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। তখন অ্যাকাউন্ট আনফ্রিজ ভাস্করের এই অফিস থেকে সেই অফিসে চক্কর কাটতে কাটতে জীবন পার হয়ে যাবে, অ্যাকাউন্ট আর কখনোই সচল হবে না। তখন লক্ষণ রায় ভাস্করকে অফার করে সে যদি বাঁচতে চায় তাহলে সে যেন গ্রো হাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটি চেক বানায়, আর সেই টাকাটা হার্ষার অ্যাকাউন্টে সে যেন ট্রান্সফার করে দেয়। হার্ষার টাকাটা আবারও এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে, এতে ভাস্করও বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে। লক্ষণ রায়ের ডিল শুনে এবার ভাস্কর বুঝতে পারে এই লোকও পুরো স্ক্যামের সাথে জড়িত। ভাস্কর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অফিসে জিএম এবং চেয়ারম্যান চলে আসে, আর তারা ভাস্করকে দিয়ে জোর করিয়ে চেকে সাইন করে নেয়। ভাস্করও চেকে সাইন করে দিয়ে হাসতে হাসতে বের হয়ে যায়। ওরা সবাই ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেকটা ট্রানজাকশন করতে যায়। তারা তখন জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্টে সব টাকা উঠিয়ে নিয়ে গিয়েছে, সেই সাথে অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এটা শুনে তো সবার মাথায় হাত, তারা সবাই তখন ভাবতে থাকে এই ভাস্কর এখন আছেটা কোথায়। ভাস্কর অবশ্য ততক্ষণে প্লেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যেই সে আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই জানতো তার সাথে খারাপ কিছু ঘটবে, তাই সে কয়েক সপ্তাহ আগেই বাবার সাথে সবটা শেয়ার করে। ভাস্করের বাবা তাকে দেশ ছেড়ে দেওয়ার জন্য সাজেশন দেয়, তো এই জন্য ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে। 1 কোটি টাকা খরচ করলেই আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে, আর 5 বছর পরেই সিটিজেনশিপ। তো ভাস্কর আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এছাড়া আমেরিকায় তো অ্যান্টনিও ছিল, ভাস্কর তার কাছ থেকেও হেল্প নেয় এবং তার মাধ্যমে সে সেখানকার একটি হোটেল কিনে নেয়। বাকি টুকটাক কাজগুলোর জন্য সে তার বাবার বিভিন্ন পরিচিত লোকদের কাছ থেকে হেল্প নিয়ে থাকে। এইভাবেই সে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকার ভিসা প্রসেসিং করে ফেলে, আর এইভাবেই সে পরিবার নিয়ে সেফলি দেশ ছেড়ে আমেরিকায় যেতে সক্ষম হয়। তবে দেশ ছাড়ার আগে ভাস্কর আরও একটি ধামাকা করে দেয়। সেই আরবিআই ডিপার্টমেন্টে চেয়ারম্যান এবং জিএম এর স্ক্যামের ব্যাপারে সবটা জানিয়ে দেয়। এর ফলে আরবিআই টিম মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হার্ষা মেহরার নামটাও পেয়ে যায়। শুধু তাই নয়, এই কেসে সিবিআই অফিসার লক্ষণ রায়ও ফেঁসে যায়। এদের সবার ঘন্টা বাজিয়ে দিয়ে ভাস্কর আমেরিকায় গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা শুরু করে দেয়, আর সুখে শান্তিতে পরিবার নিয়ে জীবন কাটাতে থাকে। সেই সাথে লাখি ভাস্করের গল্পটাও এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, টাকা কামানোতে কোনো দোষ নেই, কিন্তু টাকা কামাতে গিয়ে যেন নিজের সততা নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই একটি কথা মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, তবে টাকাই সবকিছু না। টাকা দিয়ে সুখ শান্তি এবং সম্পর্কের মান বজায় রাখা যায় না। তাই টাকা ইনকামের পাশাপাশি আমাদের সবাইকে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আর আমি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব পাওয়ার আশায় রইলাম। আজকের মতো শুভ বিদায়।